সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রক্সি মওদুদিবাদী দলের প্রয়োজন নেই, ফেসবুক পোস্টে লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এ পোস্টের পর তার দিকে হত্যার হুমকি আসছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। একই সময়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেছেন, সাম্প্রদায়িকতার উগ্র উন্মাদনা শুরু হয়ে গেছে দেশে, যেটার মধ্য দিয়ে মব তৈরি হচ্ছে। এমন সব বক্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে রাজনীতি কি নতুন মেরুকরণ এবং নতুন সমীকরণের সূত্রপাত হয়েছে কিনা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির নতুন মেরুকরণ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনেও দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আমরা আলোচনায় আসি। প্রথমে ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে দিয়ে শুরু করি। আপনি দেখেছেন যে আপনাদেরই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা মাহফুজ আলম, যিনি এখন উপদেষ্টার পদ অলংকার করে আছেন, তিনি আজকে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক অঙ্গনে আরেকটি প্রক্সি মওদুদিবাদের দলের প্রয়োজন নেই, এবং এটি আপনাদের দিকে বা এনসিপির দিকে আসলে ইঙ্গিত করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন, এবং অনেকেই মনে করছেন আপনাদের দলটাকে আসলে প্রক্সি মওদুদিবাদী দলের দিকে যাচ্ছে কিনা, সেটি আমার প্রথম প্রশ্ন। এবং সম্পূরক আরও কয়েকটি প্রশ্ন আছে, আপনি আলোচনা শুরু করলে আবার করতে পারবো আমরা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে। দেখেন, মাহফুজ আলমের পোস্টের যে এসেন্স, সেই এসেন্সের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত পোষণ করি। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে প্রক্সি রাজনীতির আসলেই দরকার নাই। সেটা মওদুদিবাদ না, কোনো প্রকার প্রক্সি রাজনীতি আসলে বাংলাদেশের বা কোনো রাষ্ট্রের জন্যই ভালো বলে আমি মনে করি না। যেমন আমরা দীর্ঘদিন এই সমস্ত আলাপ শুনেছি যে জামাত মওদুদিবাদের কিংবা পাকিস্তানের প্রক্সি রাজনীতি করে, আওয়ামী লীগ ইন্ডিয়ার প্রক্সি রাজনীতি করে। এই ধরনের যে একটা ভিন্ন একটা গ্রুপের হয়ে এক ধরনের রাজনীতি করা, সেটা আসলে জনমানুষের রাজনীতিটা তখন হয়ে ওঠে না। এই আইডিয়ার সাথে একমত। এবং আপনি যে প্রশ্নটা যেটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক পার্টি, যেহেতু মাহফুজ আলম আমাদের দীর্ঘদিন আন্দোলনের সহযোদ্ধা ছিলেন এবং আমাদের সাথে এক ধরনের বোঝাপড়া ছিল, সেই জায়গাতে তিনি আসলে আমাদেরকে মিন করেছে কিনা, বা আসলে আমাদের জাতীয় নাগরিক পার্টি আসলে কোনোভাবেই জামাতের প্রক্সি কিংবা মওদুদিবাদের প্রক্সি হয়ে উঠছে কিনা, আমি স্পষ্টভাবে বলতে পারি যে না, আমাদের রাজনীতি কোনোভাবেই প্রক্সি হয়ে উঠছে না। এবং আমার মতো অনেক মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আছে, যেদিনই আমরা যদি এরকম কখনো অনুভব করি ভিতরে থেকে যে আমাদের রাজনীতিটা আসলে জামাতের কিংবা মওদুদির প্রক্সি রাজনীতি হচ্ছে, ওই দিন থেকে আমাদের মতো অনেক মানুষের সাথে আমি বলবো যে সেটা নাগরিক পার্টির অধিকাংশ মানুষ যারা নাগরিক পার্টিতে সেদিন থেকে থাকবে না। কারণ আমরা এসেছি আসলে একটা নতুন রাজনীতি করার জন্য। আমাদের রাজনীতি অনেক ভুল হতে পারে, আমাদের রাজনীতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক জায়গায় অনেক হারানোর মতো পরিস্থিতি আমাদের তৈরি হতে পারে, কিন্তু আমরা আসলে কারো প্রক্সি রাজনীতি করতে আসি নাই। এবং যদি আমাদের মধ্যে দুই একজন যদি এরকম হয় যে যিনি আদার পার্টি থেকে ইনপুট দেয়া কিংবা তিনি আসলে প্রক্সি করতে এসেছেন এখানে, সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেটাও আমরা প্রথমে চেষ্টা করছি রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে। ওরকমই আমাদের কারো ব্যাপারে মনে হয় যে না, আসলে তার লাইনটা আসলে মনে হচ্ছে যে তিনি একটা জিনিস ইনপুট করার চেষ্টা করছেন আমাদের রাজনীতির বাইরে গিয়ে, আমরা তার সাথে আলাপ আলোচনার মধ্যে বুঝাচ্ছি। যদি এরকমভাবে স্পষ্টত আমরা বুঝতে পারি যে আসলে তিনি কেন প্রক্সি রাজনীতি করছেন, আমরা আসলে তার সাথে দল করার ব্যাপারে একমত, আইদার তারা থাকবে অথবা আমরা থাকবো। এখন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে যদি প্রক্সি মওদুদিবাদীর কোনো ধরনের মানে ইঙ্গিত আপনারা পান, তাহলে আপনার মতো অনেকেই দল ছেড়ে যাবেন। আপনাদের দল তো আসলে অনেকে ছাড়তে শুরু করছেন, এমনটাও শুনছি আমরা। বিশেষ করে প্রগতিশীল যেসব বা ছাত্র ইউনিয়ন থেকে যারা আসছিলেন, তাদের মধ্যেও এক ধরনের সংখ্যা কাজ করেছেন। দুই একজন ছেড়ে যাওয়ার কথাও বলছেন কিংবা ছেড়ে দিয়েছেন হয়তো। সেই জায়গাটি আসলে কি একটু ব্যাখ্যা করবেন? এবং সম্প্রতি দুজন সাবেক সামরিক কর্মকর্তা, দুজন মেজর আপনাদের দলে ছিল, তারাও সংবাদ সম্মেলন করে দল ছেড়েছেন। সব মিলে আসলে আপনাদের দলে খুব একটা ভালো বোঝাপড়ায় দিনকাল কাটছে কিনা? দেখেন, এখানে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে আমি একটু আগে যে ঘটনাটা বললাম, আমার কাছে মনে হয় না যে আমাদের যারা প্রগতিশীল কিংবা যারা মানে প্রগতিশীল আর কনজারভেটিভ এভাবে আমি আইডেন্টিফাই করতে চাই না, কিন্তু যারা আসলে ওই সেন্ট্রিস্ট রাজনীতিটা করতে চায়, এরা যে এখানে কর্নার ফিল করছে এটা আমার মনে হয় না। কারণ আমাদের এখানে যারা যে সমস্ত সনাতন ভাই বোনেরা আসছিলেন তারা আছেন, যারা হচ্ছে আমরা বরঞ্চ দেখেছি দল গঠনের সময় আমাদের সাথে সাবেক শিবিরের একটা বড় অংশ আসলে আমাদের সাথে অ্যালাইন হয় না, তারা চলে গিয়েছে। হ্যাঁ, সো এটা একটা ঘটনা ঘটেছে। আবার এই মেজরদের কথা যারা বললেন, তারা যেই সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছেন,
আমার কাছে মনে হয়েছে যে তারা বলেছেন যে সামরিক বাহিনী নিয়ে আমাদের দলের মন্তব্য সেগুলি নিয়ে তারা কথা বলেছেন। আমি প্রত্যেকটা মিটিংয়ে থেকেছি, তারাও অনেকগুলো মিটিংয়ে ছিল, এই সমস্ত কোনো আলাপই আসলে তারা তোলেন নাই এবং সেই জায়গা থেকে এমন কোনো কনসার্ন তারা তোলেন নাই দলের মধ্যে। আমার হচ্ছে ব্যক্তিগত বোঝাপড়ার জায়গা থেকে বা ব্যক্তিগত জায়গা থেকে তারা হতে পারে দলের কোনো জায়গায় তাদের ভালো লাগছে না কিংবা কারো দ্বারা পরিচিত হতে পারেন, সেটা নিয়ে আমি জানি না। কিন্তু ইডিওলজিক্যাল পজিশনের জায়গা থেকে দেখেন, আমি আর একটা ঘটনা বলি, যদি আসলে আমরা জামাতের সাথে অ্যালাইনমেন্টে আমাদের রাজনীতিটা থাকতো তাহলে কিন্তু দেখেন 2টা ছাত্র সংসদ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের একেবারেই একটা ভূমিধস পরাজয় হয়েছে। আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা ছিল আমাদের এই ফ্যাসিবাদী আন্দোলনে, যাদের সাথে মনে করি যে আমাদের রাজনৈতিক চিন্তার কিছুটা মিল আছে, কিন্তু তারা কিন্তু শিবিরের সাথে প্যানেল করে, যেমন ইনকিলাব মঞ্চ বলেন, আপ বাংলাদেশ বলেন, তাদের 2-1টা প্রার্থী এখান থেকে বের হয়ে এসেছে। আমাদের কিন্তু ওই জায়গাটা তারা কিন্তু ওভাবে ভাবেন নাই, জান নাই। জাহাঙ্গীরনগরে আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রার্থী, প্রায় প্রত্যেকটা প্রার্থী সেকেন্ড হয়েছে। হ্যাঁ, অল্প একটু হয়তো বোঝাপড়া হলেই হয়তো ওখান থেকে অর্ধেকের মতো ব্যাপার ওখানে বের হয়ে আসতে পারতো। কিন্তু এরা কিন্তু একটা স্বতন্ত্র রাজনীতি, আপাতত হয়তো তাদের একটা পরাজয় হয়েছে, কিন্তু তাদের কিন্তু ইউনিক পজিশন তারা কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু সেটার জন্য ফাইট করছেন। আমি মাহফুজ আলমের স্ট্যাটাস ঘিরে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে ওইখানে একজন সাবেক সমন্বয়ক, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তিনি বলেছেন যে আপনি এগুলো বুঝান যে প্রক্সি মওদুদিবাদী যেন না হয়। তিনি সেখানে মন্তব্য করেছেন যে আমি যদি ব্যক্তিগতভাবে বোঝাতে পারতাম তাহলে তো পাবলিকলি পোস্ট করতাম না। সেক্ষেত্রে কি আপনাদের মানে তিনি বোঝাতে পারছেন না যে আপনারা আসলে মওদুদিবাদের পথে যাবেন না, নাকি আসলে আপনাদের সঙ্গে এটা দূরত্ব তার তৈরি হয়ে গেছে, নাকি আসলে যে প্রক্সির কথা বলছেন সেটা আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রক্সি আছে এবং সেটার মধ্যে কি আপনারাও কি দেখেন, আমার কাছে মনে হয় যে আমি তো প্রথম অংশটা বললাম যে মাহফুজ আলমের যে স্ট্যাটাসের যে এসেন্স সেটার সাথে আমি একমত, কিন্তু মাহফুজ আলমের যে অ্যাপ্রোচ কিংবা হচ্ছে মাহফুজ আলমের যে মানে তার যে স্ট্যাটাস দেয়া, এটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের মানে তিনি তার পদের গুরুত্বটা হয়তো অনুধাবন করতে পারছেন না, কিংবা এই জায়গা থেকে আসলে তিনি এটা দিতে পারেন না। দেখেন, প্রথম কথা হচ্ছে তিনি একটা সরকারের জায়গায় আছেন, তার তো নিরপেক্ষভাবেই থাকবেন বলেই কিন্তু এটা প্রত্যাশা। তো তিনি তো কোনো দলের ব্যক্তিগতভাবে বলেন কিংবা হচ্ছে পাবলিকলি বলেন, তিনি কনসালটেন্সি করতে পারেন না। কনসালটেন্সি করার জন্য তাকে তাহলে এই দলের দায়িত্ব ছেড়ে দিয়ে বুদ্ধিজীবিতা করা প্রয়োজন। তো সেই জায়গা থেকে তিনি যেটা বলছেন, আবার তিনি বলছেন ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করছেন। সো তার জায়গাটা আসলে ক্লিয়ার না, এটা কি আসলে তার কার সাথে কোনভাবে, যেমন আমরা সমস্ত সিদ্ধান্ত দলের আমাদের 3টা ফোরাম আছে, একটা আমাদের রাজনৈতিক পর্ষদ আছে, একটা আমাদের এক্সিকিউটিভ কমিটি আছে, একটা আমাদের জেনারেল বডি আছে। আমরা সবগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা রাতভর আলোচনা করতে পারি। তো সেই জায়গা থেকে তার যদি কোনো সুনির্দিষ্ট প্রপোজাল থাকে, তিনি সেটা আমাদের, যদি তিনি শুভাকাঙ্ক্ষী হিসাবে যদি তিনি সেটা দিতে চান, তিনি সেটা আমাদের নেতৃবৃন্দের কাছে দিতে পারেন, সেটা আমাদের পর্ষদগুলোতে আলোচনা হতে পারে। এবং দলগুলো তো তার নিজস্ব একটা পথ পরিক্রমার মধ্য দিয়ে একটা ক্যারেক্টার বিল্ড করবে এবং সেই ক্যারেক্টার মধ্যে দিয়ে মানুষ তাকে গ্রহণ করবে কি করবে সেই সিদ্ধান্ত নেবে। এটা আসলে সারাদিন ফেসবুকে যদি আপনি লেখেন যে আসলে আমি জামাতপন্থী হব না, কিন্তু আমার অ্যাক্টিভিটি যদি জামাতপন্থী হয়, তাহলে কিন্তু ওই লেখার কোনো ভ্যালু নাই। আবার যদি আপনি সারাদিন বলেন যে আসলে আমি জামাতপন্থী হয়ে গেলাম, বা অমুকে মানুষ বলে যে এ মনে হয় জামাতপন্থী হয়ে গেল, কিন্তু একটা দল যদি তার সুনির্দিষ্টভাবে এক্সক্লুসিভ একটা রাজনৈতিক ক্যারেক্টার দাঁড় করাতে পারে, তাহলে কিন্তু অন্যকে কি মনে করলো, ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়ে হতাশ হলো কি হতাশ হলো না, এবং সেই হতাশা সে ফেসবুকে সে প্রকাশ করলো কি করলো না, এতে আসলে দলের মৌলিক কোনো ক্ষতি হয় বলে আমি মনে করি না। কারণ আমার দলের অনেক ভুল আছে, কিন্তু এই দলের এই ভুলগুলো নিয়েই দল একটা নিজস্ব পজিশন ক্যারেক্টার বিল্ড আপ করার চেষ্টা করছে, এবং ওইটাকে আমরা ধারণ করে ভুলগুলো থেকে শিখে নতুন করে আমরা আগাতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আজিজ ভাই, আপনার কাছে আমার আসলে একই প্রশ্ন, আপনার কি মনে হয় কিনা যে এনসিপি কোনোভাবে প্রক্সি মওদুদিবাদী দল হয়ে যাচ্ছে, এবং হলেই বা সমস্যাটা কি, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু মাহফুজ আলমের যে স্ট্যাটাসটা, এটা আমি বুঝতে পেরেছি, কারণ তিনি তথ্য উপদেষ্টা। এই উপদেষ্টার বাইরে যখন কথা বলে, তখন আমার কাছে মনে হয় সবসময় সে এনসিপিরও একজন নেতা অথবা গাইড, এটাই আমি বলবো, উপদেষ্টা। যেমন বলছে যে আরেকটি প্রক্সি মওদুদিবাদী, অর্থাৎ মওদুদিবাদী হচ্ছে জামাত মওদুদি প্রতিষ্ঠা করে, এবং জামাত লাহোরে প্রতিষ্ঠিত হয়, তার শাখা হলো বাংলাদেশে। পরে নিবন্ধন নেওয়ার সময় নামটা আগে আসে বাংলাদেশ জামাত ইসলামী। তো এই যে প্রক্সি মওদুদিবাদী হলে এটা কিন্তু জামাতের গাত্রদাহ হয়, কারণ তাকেই বলা হয়, কারণ মওদুদি আপনার
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করেন, তিনি মানেন না। এই জন্য জামাতকে আলেমরা তারা কিন্তু ইসলামিক দল মনে করে না, তারা মনে করে এটা ইসলাম নিয়ে ব্যবসা করে। সুতরাং আরেকটি প্রক্সি মওদুদিবাদী মানেই হচ্ছে যে মওদুদিবাদীর আরেকজন প্রক্সি দেওয়া, অর্থাৎ জামাতকে অ্যালাইন করা, অর্থাৎ জামাতের পক্ষে কাজ করা। এটাকেই উনি বোঝাতে চেয়েছেন, এটা আমার কাছে মনে হয়েছে। তো তিনি তো, আমার তো মনে হয় তার জায়গা থেকে তিনি খারাপ বলেন নাই, আমার কাছে মনে হয়। আমি কিন্তু কথাটা সমর্থন করি। যদি জামাতও মওদুদিবাদী হয় বা অন্য কেউ যদি হয়, তা আরেকটা মওদুদিবাদী সংগঠন তো দরকার নাই, কারণ অনেক দল আছে বাংলাদেশে, তো 100-র মতো দল আছে। এনসিপির যে চরিত্র আপনি দেখেন সেখানে কি সেরকম কিছু মনে হয়? আর যদি হয়েও থাকে, আমি সমস্যাটা আসলে জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে কি সমস্যা? বিষয়টা হলো যে প্রত্যেকটা অ্যাকশনে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম আর এনসিপি কাছাকাছি। হয় জামাত ইসলাম দ্বারা তারা এনসিপি ব্যবহৃত হচ্ছে, অথবা জামাত ইসলাম এনসিপির সহযোগিতা নিচ্ছে। এই জন্যই কিন্তু এটা বলা যায়, জনশ্রুতি আছে এবং সবাই জানে যে এই যে ধরেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তাদের সাথেও কিন্তু জামাতের ডিফারেন্স আছে, কিন্তু তারা এখন যেটা পিআর সিস্টেমের ঐক্যের কারণে তারা কাছাকাছি আসছে। এরপরে দেখলাম যে আপনার হেফাজতের একটি অংশ কিন্তু তারা এখন আছে। তো এগুলোর ধরেন এই দলগুলি এক হওয়া, আর এনসিপি শুরু থেকেই সবসময় দেখা গেছে যে জামাতের অ্যাকশনগুলোর কাছাকাছি থাকে সবসময়। এই জন্য এটাকে অনেকটা অ্যালাইন সংগঠনই বলা হয়। আবার মানে মাহফুজ আলম যেখানে বসে স্ট্যাটাসটা দিলেন সেটা হচ্ছে লন্ডন, এবং লন্ডনে যাওয়ার পরে আমাদের অনেক ধরনের সরকারের আসলে যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের অনেকের আচরণ পরিবর্তন হয়ে যায়। ফলে এই লন্ডনে বসে স্ট্যাটাস দেওয়ার কি কোনো ধরনের প্রভাব থাকতে পারে? না, দেখেন, একজন উপদেষ্টা বা একজন পলিটিক্যাল নেতা সবসময় ফেসবুকে কথা বলবে কেন? তিনি তো সরাসরি মিডিয়াতে কথা বলতে পারেন। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই এটা করে। এই জন্য অনেকেই কিন্তু বলে এটা ফেসবুক সরকার বলে। কিন্তু তো আমার কথা হল, মাহফুজ আলম সাহেব লন্ডনে কথা বলেছে, আপনি খেয়াল করে দেখেন তিনি কিন্তু ওখানে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, এবং এনসিপির নাহিদ ইসলাম বলেছে শুধু তাকে আক্রমণ কিন্তু তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এরকমও বলেছে। তার মানেই হচ্ছে মওদুদিবাদী কথাটা কারো গায়ে লেগেছে, যাদেরকে মওদুদিবাদী বলা হয় তাদের গায়ে লেগেছে, তারা তাকে আক্রমণ করেছে। অন্যকে আক্রমণ করবে, তা অন্য তো আক্রমণ করার দরকার নেই। যারা মওদুদিবাদী তাদের মওদুদিবাদী বললে লাগবে কেন গায়ে? লাগবে না, মওদুদিবাদী তো ইসলাম না। আপনার হাক্কানি যত আলেম আছে তারা তো স্বীকার করে না, মওদুদিকে ইসলামের অনুসারী মনে করে না, ইসলামী নেতাও মনে করে না, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমালোচনা করেছেন। আমি শান্ত ভাইয়ের কাছে একটা বিষয় নিয়ে জানতে চাই। আপনি আসলে বললেনই যে মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনাদের, তারা দাবি করে আসছিল যে তারা কোনো লেজভিত্তিক ছাত্র সংসদ না, তবে আপনাদের কথাবার্তায় আপনাদের যেই সমাবেশ সেখানে অংশগ্রহণ সব মিলে এবং আপনার আজকের কথাবার্তা সব মিলে বোঝাই যায় যে তারা আপনাদের সঙ্গে আসলে অনেক বেশি অ্যালাইন্ড। আমি এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে চাই। আজকে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বৈষম্যবৃত্তি বা বাকচাষের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই ডাকসু নির্বাচনে শোচনীয় পরাজয়, এই পরাজয়ের পরে আসলে আপনারা দলগতভাবে অনেকটাই একটু ব্যাকফুটে চলে এসেছেন এবং আপনারা আশা করেছিলেন যে ডাকসুতে তাদের জয়ের পরে আপনাদের একটি দলীয়ভাবে আপনারা আরও বেশি সুসংগঠিত হতে পারবেন। সেই বিষয়টা নিয়ে আপনাদের এখন মন্তব্য আমি জানতে চাই। এবং এমনও খবর বেরিয়েছে যে আসলে ডাকসুতে হারার পরে বাকচাষকে আপনারা বিলুপ্ত করে দেওয়ারও আসলে পরিকল্পনা রয়েছে আপনাদের। দেখেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ডাকসু, মানে প্রথম অংশটা বলি যে আসলে আমাদের বাকচাষের সাথে যে লেজুর ভিত্তির যে জায়গাটা, আমি এখনো মনে করি না যে লেজুর ভিত্তি বলতে যেটা বোঝায় এটা নিয়ে আসলে অনেক শাব্দিক বিতর্ক করা যাবে। আমি ওই জায়গায় যাই না, আমি খুবই খোলামেলা স্পষ্ট আলাপ করতে, ট্রান্সপারেন্ট আলাপ করতে পছন্দ করি। বাকচাষের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়া আছে, হ্যাঁ, সেটা আসলে, এবং আমাদের সাথে অ্যালাইনমেন্টও আছে। এটা যদি আমি অস্বীকার করি, অনেক কিছু শাব্দিক ঘুরিয়ে বলি, এটা আসলে মিথ্যাচার করা হবে। আমাদের বোঝাপড়া আছে, এটা আমি স্বীকার করি, কেউ করুক বা না করুক। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাকচাষের যে পরাজয় হয়েছে ক্যাম্পাসগুলোতে বা দুইটা ক্যাম্পাসে, এটার মধ্যে দিয়ে যদি আমরা যদি বলি যে না, এতে আমাদের কোনো রাজনৈতিকভাবে আমরা
একটু পিছনে যাই নাই বা আসলে এটা ক্ষতিগ্রস্ত হয় নাই, সেটাও আমি বলবো না। কারণ এটা নিঃসন্দেহে আমাদের সাথে যারা গণঅভ্যুত্থান করেছে, একটা অংশ জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছে, একটা অংশ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ছাত্র রাজনীতি করার চেষ্টা করেছে, তাদের যখন এই মানে ছাত্ররা যখন ভোটে যখন তারা পিছিয়ে গিয়েছে, তখন কিন্তু স্পষ্টতই একটা আমাদের তো একটা জিনিস রিয়েলাইজেশন করার মতো সময় হয়েছেই যে আসলে শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানের নেতাদেরকে এখন কিভাবে দেখছেন, এবং ওই গণঅভ্যুত্থানের মধ্যে যে শিক্ষার্থীদের ডাকে সমগ্র স্টুডেন্টরা একত্রিত হয়েছে, সেই জায়গাটা এখন পর্যন্ত তারা ধরে রাখতে পারছেন কিনা। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক জায়গা থেকে যে একটা চিন্তার বিষয় বা একটা ভাবনার বিষয় তৈরি করেছে, এটিও যেমন সত্য। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে বাকশাস বিলুপ্ত হওয়ার যে গল্পটা, এটা আসলে একটা মিডিয়ার ফ্রেমিং হয়েছে কি, যে যেমন আমি কিন্তু ট্রান্সপারেন্টলি দুইটা বিষয় স্বীকার করলাম যে তাদের সাথে একটা রাজনৈতিক বোঝাপড়া আছে, আবার এটার হারের মধ্য দিয়ে আমাদের চিন্তার জায়গা, উদ্বেগের জায়গা আছে, কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে মিডিয়া আর এক স্টেপ বেশি ফ্রেমিং করছে, যেটার মধ্য দিয়ে এখন বাকশাস বিলুপ্ত হয়ে যাবে, গণতান্ত্রিক ছাত্র সংসদ বিলুপ্ত হয়ে যাবে। এটা তো আসলে মানে খুবই মানে একটা প্রবলেমেটিক জায়গা। দেখেন, একটা ছাত্র সংগঠনে শত শত নেতাকর্মী এখানে আছেন এবং গণঅভ্যুত্থানের অনেকগুলো কেন্দ্রীয় চরিত্র আছেন, তারা যারা হেরে গেছে, যেমন জাহাঙ্গীরনগরের কথা আমি বলি, প্রত্যেকটা পজিশনে তারা সেকেন্ড হয়েছে, এবং আমাদের যিনি এজিএস উনি 100-200 ভোটে মাত্র হেরেছেন। এই যে অর্ধেক মানুষ বা একটা বড় অংশ মানুষ যে তাকে ভোট দিয়েছে, এই মানুষগুলোকে কেন্দ্রিত একটা রাজনীতি আছে। যিনি এমপি ইলেকশনে, যারা জাতীয় ইলেকশনে যারা সেকেন্ড হয়, দ্বিতীয় হয়, বিরোধী দল হয়, তাদের রাজনীতি শেষ হয়ে যায় না। তার মানে এই ছেলেপিলেগুলো রাজনীতি শেষ হয়ে যায় নাই। এদের এই জনসমর্থন নিয়ে শিবিরের হয়তো একটা মেকানিজমের গত 15 বছরে তাদের যেই ধরনের চর্চা, তাদের যেই ধরনের বিভিন্ন সংগঠনগুলোতে তাদের থাকার মধ্য দিয়ে এক ধরনের যে চর্চা তৈরি হয়েছে, সেই চর্চায় তারা 2-1টা ইলেকশন ভালো করবে, এটা খুবই ন্যাচারাল। এরপরে তারা তো এই গোপন চরিত্রটা রাখতে পারবে না, কারণ এখন যারা জিতেছে, যারা আগামীতে যাদের পিছনে মিছিল করে রাজনীতি করবে, তাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার মধ্যে দিয়ে কিন্তু তাদের আবার একটা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে হবে। তার মানে ওই খেলার জন্য কিন্তু এই ছেলেগুলো আমরা প্রস্তুতি নেব। সেই জায়গা থেকে বাকশাস বিলুপ্ত হওয়া বা গণতন্ত্রের সাথে বিলুপ্ত হওয়ার কোনো ধরনের কোনো আলাপ অন্তত আমি শুনি নাই, কিংবা আমাদের সাথে যারা এই ছাত্র রাজনীতির মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন তাদের মধ্যে আমরা শুনি নাই। জি, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতা, তারা ম্যাক্সিমামই আসলে সমন্বয়ক ছিলেন। তারা আসলে 1 বছরের মধ্যে জনপ্রিয়তাটা হারালেন কিভাবে, মানে ছাত্রদের কাছে? আপনাদের কাছে অ্যানালাইসিসে কি, আপনাদের নিশ্চয়ই দলীয় ফোরামে এটা আলোচনা হয়েছে? আমি মেজর কয়েকটা রিজন আসলে আমি উল্লেখ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে তারা যেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিংবা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমার মনে হয়েছে যে এই গণঅভ্যুত্থানের সমন্বয়করা এই ধরনের আকাঙ্ক্ষাগুলো ধরতে ব্যর্থ হয়েছে, একেবারেই প্লেনলি বললে ধরতে ব্যর্থ হয়েছে। যেমন দেখেন, এই শিক্ষার্থীদের আন্দোলনটা তৈরি হয়েছিল কোটা এবং চাকরি পরীক্ষার আন্দোলনকে কেন্দ্র করে। এই 1 বছরে এই নেতাদের চাকরি পরীক্ষার কেন্দ্রিক এবং লাইব্রেরিমুখী শিক্ষার্থীদের নিয়ে কিন্তু কোনো ধরনের তেমন কোনো কর্মসূচি, আপনি মিডিয়ায় কাজ করেন কিংবা আমরা রাজনীতি চোখে পড়ে না। তারা কি করেছে, তারা এক ধরনের ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে ঢুকে ট্র্যাডিশনাল রাজনীতির স্টেক নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেটা তার আসলে কাজ না। তিনি যদি ট্র্যাডিশনাল রাজনীতির স্টেক নেওয়ার চেষ্টাই করেন, তাহলে তার ওই ক্যাম্পাস রাজনীতি ছেড়ে দিয়ে আসা উচিত ছিল। তিনি যদি ছাত্র রাজনীতি করেন, তাহলে এটা হচ্ছে প্রথম কথা। এরকম আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো, সে টকশোতে সেই সময় কভার করবে না। দ্বিতীয় যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্র, এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হওয়া যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রায় সকল ব্যর্থতার দায় তাদের উপরে এমপ্লয় হয়েছে। যে তারা তার সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকুক কিংবা না থাকুক, অনেক জায়গায় ছিল, যেমন বিভিন্ন ধরনের কমিশনগুলোতে তারা সদস্য হয়েছেন, বিভিন্ন ধরনের জায়গাগুলোতে তারা ইনভাইট পেয়েছেন, দাওয়াত পেয়েছেন, তারা কিছু পাক বা না পাক, কিন্তু একেবারেই পুরো উপদেষ্টা পরিষদ যতগুলো ব্যর্থতা তৈরি হয়েছে, যেমন আমি অনেক আমাদের সনাতনী ভাইদের সাথে কথা বলেছি, তারা বলছেন গণতান্ত্রিক ছাত্র সংসদকে আমি কেন ভোট দিব, এই সরকার আসার পরে তো আমাদের সংখ্যালঘুদের উপরে অবস্থা তো শোচনীয় হয়েছে। তার মানে তারা কিন্তু ওই গভর্নমেন্টের যে অ্যাকশনগুলো এবং রাষ্ট্রের অনিরাপত্তার জায়গাগুলো কিন্তু ছাত্রদের উপর ইমপ্লয় হয়েছে। তৃতীয় জায়গা হয়েছে এই ছাত্রদের মধ্যে, মানে 36 দিনের আন্দোলনের মধ্যে অনেকেই অনেক বড় ফেসবুক সেলিব্রিটি হয়ে গেছে। এই একটা ক্যারেক্টার এবং অনেক মানুষ চেনা আর অনেক মানুষ ভালোবাসা, এই দুইটার মধ্যে কিন্তু মানে সিগনিফিকেন্ট পার্থক্য আছে। এদের মধ্য দিয়ে এই ছাত্রদের মধ্যে এক ধরনের অহংকার তৈরি হয়েছে, এবং তারা ক্যাম্পাসগুলোতে চায়ের আড্ডা ভুলে গিয়েছে, তারা ক্যাম্পাসগুলোতে এই শিক্ষার্থীদের মেশা ভুলে গিয়েছে, মুড়ি পার্টি ভুলে গিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের ভোটার আর ইউনিয়ন পরিষদের ভোটার মধ্যে পার্থক্য আছে। ইউনিয়ন পরিষদের ভোটার দেখে কে গাড়ি বহর নিয়ে আসতেছে, তাকে সে হয়তো ভোট দেয় যে আমার রাস্তা বানাই দেবে। বিশ্ববিদ্যালয়ের ভোটার ভোট দেয় যে আসলে কে ফোন দিলে আমার ফোন রিসিভ করবে। এই জায়গাগুলো থেকে আমরা অনেক জায়গাগুলোতে আমাদের আছে, কিন্তু আমি ট্রুলি একেবারে রেসপেক্টফুলি আমি অ্যানালাইসিস করতে চাই যে এই পরাজয়ের পিছনে
এই ছাত্রদেরই নিজস্ব দায় আসলে আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আজিজ ভাইয়ের কাছে এই প্রশ্নটা করতে চাই যে মানে শিবির আসলে গত 15-16 বছর ধরে মোটামুটি মাঠে ছিলই না, ক্যাম্পাসগুলোতে একদমই ছিল না। হঠাৎ করে তাদের যে মানে নিরঙ্কুশ বিজয় সবগুলো ক্যাম্পাসে, সেটি কি আসলে জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে কিনা জামাতের পক্ষে, যেমনটি আসলে আজকে আপনার সহ-আলোচক বলছিলেন এবং আজকে আমি পড়ছিলাম যে তাদের দলে যিনি সদস্য সচিব আছেন জনাব আরিফ সোহেল, তিনি বলেছেন যে যদি বাকছাস জিততো তাহলে একটা ইতিবাচক প্রভাব পড়তো এনসিপিতে, কিন্তু বাকছাসও জেতেনি, ছাত্রদলও জেতেনি। ছাত্রদল হারার কারণে কি বিএনপিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে কিনা, এবং শিবির জেতার কারণে কি জামাতের একটি ইতিবাচক প্রভাব পড়বে কিনা জাতীয় রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি ফয়সাল সাহেবের প্রায় কথার সাথে একমত। একটা জিনিস শুধু যুক্ত করি যে এই যে বাকশাস যে ভোট পেল না, যে কথাগুলি বলছে সত্য, তার সাথে একটা জিনিস এডিশনাল আছে, সেটা হলো এনসিপি ধরেন শত ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে, সবগুলোর নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু এনসিপির ছাত্ররা যে বিতর্কিত যে পরিমাণ হয়েছে এই পরিমাণ বিতর্কিত হয় নাই। এই দায়ও এই বাকশাসের ক্যান্ডিডেটদের উপর পড়েছে। দ্বিতীয়টা হচ্ছে তারা একটা বৈরী পরিস্থিতিতে নির্বাচন করেছে, যেমন ছাত্রদলও করেছে। আপনি খেয়াল করে দেখেন, ছাত্রদল 17 বছর 111 সহ 17 বছর ক্যাম্পাসে থাকতে পারে নাই, পরে 6টা হলে কমিটি করছে। সেটাও আপনার এই বাকশাস অর্থাৎ এই ছাত্র এনসিপি সহ আপনার এই যে শিবিরের প্রতিরোধে তারা কিন্তু হলে ঢুকতে পারে নাই। আর আপনি যে কথা বললেন যে শিবির তো ছিল না, কে বলছে শিবির ছিল না? গুপ্ত শিবির তো ছিল, হেলমেট বাহিনী হয়েছিল, ছাত্রলীগ হয়েছিল, ছিল না কেমনে? তারা তো হলেই ছিল, সবই হলে ছিল। হ্যাঁ, এই জায়গায় হলো পার্থক্যটা। আমার আপত্তিটা এই জায়গায় যে এনসিপি যে ছাত্র সংগঠন, তারাও কিন্তু ছাত্র দলের মতোই একটা বৈরী পরিস্থিতি পড়েছে। অর্থাৎ ছাত্র শিবির গুপ্ত হিসেবে ছাত্রলীগ হয়েছিল, হেলমেট বাহিনী হয়েছিল, তারাও ছাত্রদেরকে টর্চার করেছে, কিন্তু যখন নির্বাচন করবে তাদের প্রস্তুতি ছিল কৌশলী এবং পরিকল্পিত। এবং আপনি খেয়াল করে দেখেন, তারা মিশনারিজ ওয়ার্ক করেছে। ওই এতলায় ওতলায় পানি নাই, পানি দাও, এরে খাবার দাও, এরে এই দাও সেই দাও, এরকম যত রকম ছাত্রদের যত হেল্প করা সব করেছে। এমনকি আপনি দেখেন, খেয়াল করে দেখেন তাদের পরিকল্পনা কি, তাদের আপনার অনেক কোচিং সেন্টার আছে, ছাত্রদেরকে ভর্তি ওখানে কোচিং সেন্টারে ভর্তি করে ট্রেনিং দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করা হয়। তো এই যে ভোটগুলি, এটা তো ব্যক্তিগত রিলেশনটা হয়ে গেছে। তো এছাড়া আপনার দেখেন যে ভিপি যিনি, তিনি গুপ্ত শিবির ছিলেন, তো তার বিরুদ্ধে এ ব্যাপারে রিটও হয়েছিল। রিট আচ্ছা যাই হোক বাদ হয়েছে, সেটা আমি মেনে নিলাম। হ্যাঁ, এটা কোর্টের, আমি তো বলতে চাই। আজিজ ভাই, আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আমরা দেখেছি যে বরাবরই ক্যাম্পাসে যারা শক্তিশালী, অর্থাৎ ছাত্র যেসব সংগঠনগুলো শক্তিশালী হয়, তাদের আসলে একটা জাতীয় রাজনীতিতে তাদের একটা শক্ত অবস্থান থাকে। সে মাদার পার্টির বিএনপি যে বা ছাত্র দলের যে অবস্থাটা হলো, সেটার ফলে জাতীয় রাজনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা আগামী নির্বাচনে? এখন এই যে বাকশাস দুর্বল, সত্যিকারী অর্থেই দুর্বল হয়েছে, তার মানে এনসিপি দুর্বল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ছাত্রদল ফেল করে গেছে, তার মানে বিএনপি দুর্বল হয়ে গেছে, এটা কিন্তু আমি মনে করি না। কারণ এখানে 40,000 ভোট, এবং ধরেন ইউনিভার্সিটিগুলোতে যদি মিলে ধরেন 1 লাখ ভোট, বাংলাদেশে 12 হাজার ভোট আছে, 12 লক্ষ ভোটার আছে, 12 কোটি ভোটার আছে। তো এটা কোনো ব্যাপারই না। আপনি যদি ধরেন ছিল আপনার শেক্সপিয়ার বলছিল যে শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞান উৎপাদনের কারখানা, আর আমাদের বাংলাদেশের কনসেপ্টটা হচ্ছে নেতা উৎপাদনের কারখানা। বলেন, নেতা ডাকসুতে যতবার হয়েছে, মাহমুদুর রহমান মান্না 2 বার হয়েছে, আক্তার সাহেব হয়েছে, জাসদের সময় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তারা জয়ী হয়েছে। কোথায় জাসদ? কোথায়? ক্ষমতায় গেছে কেউ হয়নি। এখন তো অন্য দলের ঘাড়ের উপরে উঠতেছে। আমানুল্লাহ আমান জিতে তো বিএনপি ক্ষমতায় গেছে। আমান সে বড় পার্টির ওই সময়টা নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তারা গেছে। সেটা আমান খোকন বড় পার্টির ধাক্কায় চলে গেছে।
কিন্তু আমি বলছি যে জাসদ তো বিরাট পার্টি ছিল তখন। জাসদ তো সারা দেশ কাঁপাইছে। তাদের জাসদ থেকে তো মান্না ভাই হয়েছে, আখতারুজ্জামান হয়েছে, এরকম অনেকটাতেই তো হয়েছে। কই একমাত্র ডাকসুতে দেখেন, যখন মুক্তিযুদ্ধের সময় ডাকসুর প্রেসিডেন্ট ভিপি ছিল, তারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, ওই জায়গায় ইতি টেনে গেছে। এখন কিন্তু তাদের আবার নাই। সুতরাং এই যে আপনার যে বিশ্ববিদ্যালয়, আপনার যে নেতা তৈরির কারখানা, এটা সঠিক না। এ যাবৎকালে কোনো, আপনি বলেন না বিএনপির বড় নেতা বলেন, আওয়ামী লীগের বড় নেতা একটা দেখান যে সে সংগঠনের প্রধান হয়েছে বা সেক্রেটারি জেনারেল হয়েছে, বলেন না, একটাও পাবেন না। সুতরাং আমার কথা হচ্ছে 195টা স্বাধীন দেশ আছে, তার ভিতরে কমপক্ষে 150 দেশে ছাত্র সংগঠন করে। কিন্তু ছাত্র সংগঠন যেমন ডাকসুর একটা গণতন্ত্র আছে না, এর ভিতরে তো সীমাবদ্ধ থাকবেন। আপনি ওখানে পানি সাপ্লাই দেন, ওখানে অমুক দেন। এই যে ভিপি বলছে না যে আমি যার বড় ভাই আছি তার বড় ভাই থাকতে চাই, আমি ডাকসুর ভিপি না, আমি যার ছোট ভাই আছে ছোট ভাই থাকতে চাই। হলে তার যত সমস্যা আছে সব দেখব, বাইরেও সমস্যা দেখব, ফ্যামিলিতেও সমস্যা দেখব। এটা তো তাহলে তো জামাত ক্ষমতায় গেলে তো তাহলে সমাজসেবা মন্ত্রণালয়ে থাকার দরকার পড়বে না। এত সব সমাজসেবা, এটা ইনডাইরেক্টলি এটা কিন্তু অন্য অর্থ দাঁড়ায়। এরকম ওয়েলফেয়ার পলিটিক্সও তো আসলে চায় অনেকে, মানুষ চায়। এটা হলো এই জন্যই বলছি যে চায়, কিন্তু এটা ডিপলিটিসাইজ। আপনার এটা তো ইনডাইরেক্টলি ব্রাইব করা না। আপনি বারান্দা প্রত্যেক তালায় তালায় পানি সাপ্লাই দিলেন, এটা ব্রাইব করা না? জি, এটা এক ধরনের, আপনি ক্যাশ টাকা দিলেন না, ভিন্নভাবে তাকে সন্তুষ্ট করলেন। আপনি কোচিং সেন্টারে ভর্তি করে শুরু থেকে 8 পাস 10 পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভর্তি করার সুযোগ করতেন, এবং তারা ব্যক্তিগত সম্পর্ক, এটা একটা প্ল্যান, পরিকল্পনার অংশ। আর ছাত্র দল, আর যেটা বললেন বাসসাস মনে করছে যে আমরা তো একটা অভ্যুত্থান ঘটেই গেছি, আমাদের দিকে দৃষ্টি থাকবে, আমরা আমাদের ভোট দেবে। দেয় নাই। আর ছাত্র দল আপনি দেখেন তারা হলেই ঢুকতে পারে নাই, বাইরে হলে ছিল, তারা তো আপনার কিছু করতে পারে না। আমি বুঝতে পেরেছি। আমি শান্ত ভাইয়ের কাছে একটা বিষয়ে জানতে চাই, সেটা হলো যে জাস্ট কয়েকদিন আগে আসলে একটি সংবাদ বেরিয়েছিল যে আপনারা 8টি দল মিলে একটি যুগপৎ আন্দোলনের দিকে যাচ্ছেন। সেখানে জামাত, নিজামী ইসলাম, এবি পার্টি, খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ সবাই আছেন। তবে আপনারা সেটির প্রতিবাদ দিয়েছেন এবং সেখানে আপনারা যাচ্ছেন না। তবে আজকে খবর আছে যে আপনারা আসলে মানে কর্মসূচি দেবেন জুলাই সনদ বাস্তবায়নে, এবং সেখানে আসলে বেশ কয়েকটি দলই আছে, খেলাফতে মজলিস আছে, ইসলামী আন্দোলন আছে, এনসিপি, এবি পার্টি আছেন। তবে যুগপৎ আন্দোলন নয়। তবে এটা তো বোঝা যাচ্ছে যে এটা আপনাদের একটা অনানুষ্ঠানিক হলেও সমঝোতা আছে যে আপনারা কর্মসূচি দেবেন জুলাই সনদ বাস্তবায়নে। একেবারেই আলাপটা পরিষ্কার। সেটা হচ্ছে আমরা যতগুলো দলের নাম এসেছে প্রত্যেকটা দলের সাথে আমাদের অনানুষ্ঠানিক মিটিং হয়েছে এবং আমরা আমাদের যে দাবিটা আমরা প্রকাশ্যে বলি, সেই দাবিটার ব্যাপারে তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলে এই দাবিটা কেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ভালো, এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। সেই জায়গা থেকে তারাও তাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন। যেমন জামাত এবং ইসলামী দলগুলো, তারা পিআর এর ব্যাপারে তারা অনেক বেশি অ্যাডামেন্ট, কিন্তু আমরা পিআর এর সাথে ডিসএগ্রি করেছি। আমরা বলেছি যে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিম্নকক্ষে পিআর হওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। তো এরকম জায়গাগুলো থেকে আমাদের কিছু ডিফারেন্স আছে। আবার জুলাই সনদ যে সরকারের মানে নির্বাচনের আগে যে একটা বাস্তবায়ন প্রক্রিয়া থাকা দরকার, এই বিষয়ে মোটামুটি সবগুলো দল একমত হয়েছে, এবং নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়া দরকার, এই সব একমত হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা মাঠে কর্মসূচি যেতে চাই। যদি আপনারা মনে করেন যে আসলে আমাদের এই দাবিটা যৌক্তিক, সেই জায়গা থেকে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আবার আপনাদেরও যদি এমন কোনো দাবি নিয়ে আপনারা কোনো কর্মসূচিতে যান যেটা আসলে আমাদের কনফ্লিক্টিং জায়গা না, যেমন পিআর একটা কনফ্লিক্টিং জায়গা, পিআর এর দাবিতে আমরা একমত হব না, কিন্তু যদি তারাও জুলাই সনদ নিয়ে কর্মসূচি যায় তাহলে সেটার সাথে আমরা থাকতে পারি। এরকম ভাবে বিএনপিও যদি এখন কোনো ধরনের কোনো কর্মসূচিতে আসে যেটা আমাদের রাজনৈতিক বোঝাপড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এলাই করে, তাহলে আমরা বিএনপির সাথে এই আন্দোলনে বা কিংবা কিন্তু এখন পর্যন্ত আসলে বিএনপির সঙ্গে আপনাদের এলাই হওয়ার মতো তেমন কোনো কর্মসূচি বিএনপিও দেয়নি, বা মানে এনসিপিও এমন কোনো কর্মসূচি দেয়নি যেটা আসলে বিএনপি এলাই হতে পারবে। তার মানে কি এমন একটা জিনিস দাঁড়াচ্ছে কিনা, আপনার কথা ধরে যদি বলি, সেক্ষেত্রে ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপির একটা মানে অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে, এবং সেখানে একটা আমাদের আজকের যে আলোচনার টপিক সেটা হলো রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি হয়েছে, বিএনপি ভার্সেস এনসিপি অ্যান্ড ইসলামিক আদার পার্টি। না, এটা এখন পর্যন্ত মানে একবারই পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলছি, এরকম এখন পর্যন্ত কোনো ধরনের এলাই হয় না। দেখেন, বিএনপির সাথে যখন
আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রসঙ্গ আসে কিংবা যখন মিলিটারি গভর্নমেন্ট একাগ্র হওয়ার মতো কোনো প্রসঙ্গ আসে, তখন কিন্তু আবার আমাদের বিএনপির সাথে এক ধরনের বোঝাপড়া তৈরি হয় যে আসলে বিএনপি সহ সবগুলো দল মিলে আবার এটা কীভাবে ঠেকানো যায়। তার মানে এখন বিএনপির সাথে কনফ্লিক্টটা মৌলিক কনফ্লিক্টে কি, বিএনপি মনে করছে যে সে আসলে এই ইলেকশনের মধ্যে দিয়ে সে গভর্নমেন্টে যাবে এবং সে গভর্নমেন্টে গেলে তার অ্যাবসলিউট পাওয়ারের একটা স্ট্রাকচার তার দরকার। আর আমরা মনে করছি অ্যাবসলিউট পাওয়ারে, মানে যারা আমরা মনে করছি যে বিএনপি গভর্নমেন্টে গেলে কিংবা যে কেউ গভর্নমেন্টে গেলে অ্যাবসলিউট পাওয়ার স্ট্রাকচারটা আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই জন্য অ্যাবসলিউট পাওয়ারটাকে আমরা প্রশ্ন করতে চাচ্ছি। এই জন্য বিএনপির সাথে বড় ধরনের কর্মসূচিগুলোতে এক ধরনের পার্থক্য তৈরি হচ্ছে এবং ইলেকশনের আগে ইলেকশন প্রক্রিয়া কেন্দ্রিক জুলাই সনদ কেন্দ্রিক আমাদের একটা মৌলিক বিরোধের জায়গা রয়েছে। বিএনপি চায় যে জুলাই সনদটা পরে হোক, আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হোক। অ্যান্ড এই জায়গায় আমাদের আসলে কোনো ধরনের হয়তো একক কর্মসূচি হচ্ছে না, কিন্তু গণতন্ত্রের স্বার্থে ওই ধরনের কর্মসূচি আসতে পারে। এবং ইসলামিক দলগুলোর মধ্যে নানা ধরনের ফ্যাকশন আছে। দেখেন, আপনি জানেন যে জামাতের সাথে ইসলামী আন্দোলনের এখন পর্যন্ত যে যে ইসলামী আন্দোলন ফয়জুল করিম যিনি হচ্ছে বললেন, তার জামাতের ব্যাপারে গত 15 বছরের যে বক্তব্য বা গত 30 বছরের যে বক্তব্য, সে বিষয়ে এখনো তিনি অনড়। এই বক্তব্য খণ্ডন করে তারা একটা জায়গায় আসতে পারবেন কিনা, তো আবার এই দুইটা দল মিলে আবার এনসিপির সাথে অ্যালাই হবে কিনা, এগুলো কিন্তু অনেক কঠিন ইকুয়েশন। কিন্তু আমরা যেটাকে ফোকাস করছি সেটা হচ্ছে ইস্যু ভিত্তিক যে কর্মসূচিগুলো, যে যদি জুলাই সনদের ব্যাপারে যদি প্রত্যেকটা দল তাদের মতাদর্শ তার জায়গায় রেখে এসে যদি একটা জায়গায় আমরা আসতে পারি, তাহলে বেশি আমরা আসতে চাই। গণ অধিকার পরিষদের জায়গা থেকে অনেক ধরনের দোদুল্যমান অবস্থা ছিল, এখন তারা একটা স্থির জায়গায় আসতে চাচ্ছে, তারা এই ধরনের বিষয়গুলোতে আবার রিয়েলাইজ করার চেষ্টা করছে। তাদের সাথে আমাদের এই যুগপৎ আন্দোলন কিংবা হচ্ছে কর্মসূচি ভিত্তিক আন্দোলন, এই বিষয়গুলো হতে পারে। কিন্তু নির্বাচনী এলাই কিংবা সামগ্রিক যে রাজনৈতিক এলাই, এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আরো অনেক ইকুয়েশন, অনেক আলোচনা পর্যালোচনার মধ্যে দিয়ে, এবং বাস্তবতা হচ্ছে যদি এই ধরনের কোনো এলাই হয়, এটা আসলে লুকানোর কিছু নাই। কারণ এলাই হলে সেই এলাইকে পুঁজি করে তো আমাদের মাঠে রাজনীতিটা করতে হবে। তার মানে আমাদের প্রকাশ্যে একসাথে সংবাদ সম্মেলন করেই বলতে হবে যে আমরা এলাই করছি, নাহলে তো এলাকায় জামাত আমাকে কেন সাপোর্ট দিবে যদি আমি এলাই করি। তো এলাই হলে এটা আসলে আমরা মিডিয়া থেকে লুকাতেও চাবো না, কিংবা আমরা গোজামিলও করবো না। কিন্তু এখন পর্যন্ত এলাইয়ের কোনো বাস্তবতা তৈরি হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আজিজ ভাইয়ের কাছে একই ধরনের প্রশ্ন করতে চাই, সেটি হলো যে আপনি কি দেখেন কিনা রাজনীতিতে একটা নতুন ধরনের মেরুকরণ তৈরি হচ্ছে। আগে যেখানে আমরা আওয়ামী লীগ বিএনপির বাইনারি দেখতাম, সেখানে আসলে নতুন ধরনের একটা এনসিপি প্লাস ইসলামিক পার্টিজ ভার্সেস বিএনপির একটি মেরুকরণ তৈরি হয়েছে, এবং সেই মেরুকরণে আসলে বিএনপি মানে কিছু বিষয়ে অনড়, সে আর অন্যান্য দলগুলো আসলে তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। বিশেষ করে জুলাই সনদ ইস্যুতে বিএনপি একটা অবস্থানে আছে, বাকি মানে অন্য দলগুলো আসলে একটা ভিন্ন অবস্থানে আছে। ব্যাপারটা হলো জুলাই সনদ, এটা তো এনসিপি দাবি করবেই, এটা তাদের মৌলিক দাবি। এখন জুলাই সনদে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে যে আলোচনাগুলি হচ্ছে, বিএনপি বলছে যেগুলি আপনার মানে সংসদের বাইরে আপনার বাস্তবায়ন করা সম্ভব, সাথে তো বিএনপির আপত্তি নেই। যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটা তো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেও বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং সেখানে তো নেক্সট সংসদ লাগবে, এই জায়গাটার সমস্যা। এখন জোড়াতালি দিয়ে বলা হচ্ছে যে সাংবিধানিক সিস্টেমে আপনার জুলাই সনদ বাস্তবায়ন। সাংবিধানিক সিস্টেমটা কে করবে? রাষ্ট্রপতিও করতে পারবে না, রাষ্ট্রপতিও করতে পারবে না, এটা কে করবে? এই জন্যই বলছি যে দল অনেকগুলি, অর্থাৎ দল এখানে 30টা দল বসতেছে, দলের রাজনীতি নীতি আলাদা। সুতরাং সব কিছুতে একমত হলে তো এক পার্টি হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং দ্বিমত তো থাকবেই। আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বলেছিল আমরা যতটুকুতে ঐক্যমত্য হতে পারবো ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব। যে জায়গায় যে ঐক্যমত্য হবে না আমরা সেই বিষয়টা আমরা একেবারে মানে ওয়াকিবহাল। কিন্তু আমি যেটা প্রশ্নটা করেছিলাম যে আসলে একটা নতুন মেরুকরণকে আমরা দেখতে পাচ্ছি। আমি ওইটাই আসতেছি। এখন যেটা হচ্ছে, এটা সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এনসিপি সরকারের কাছাকাছি সংগঠন মনে করা হয়, এবং সেই সাথে জামাতের কাছাকাছি, প্রত্যেকটা অ্যাকশনে জামাতের কাছাকাছি। এখন যে অ্যাকশন, যে জুলাই সনদ নিয়ে যেটা ঘটবে, ধরেন ফসল সাহেব যেভাবে বলল, ধরেন আপনাকে স্মরণ করে দেই, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের জন্য জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন একই সাথে আন্দোলন করেছিল, কিন্তু যুগপৎ। তারপরেও কিন্তু বলা হয়েছে যে জামাত এবং আওয়ামী লীগ এক হয়ে গেছে, বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে আপনি আলাদাভাবে আমার যেখানে মিলল আমি সেখানে যাব, কিন্তু জামাতের সাথে পলিটিক্সটা এমনই, যিনি জামাতের সাথে যাবে তার পরিষ্কার করতে হবে
যে আমি জামাতের সাথে কোন শর্তে যাচ্ছি, আমার সুবিধা আমার দাবির সমর্থন দিলে আর আমি চলে গেলাম। রাজনীতিতে এত সহজ হওয়া উচিত নয়, আমার বক্তব্য হচ্ছে। এখানে কিন্তু আপনি যেটা বলছেন যে একটা রাজনৈতিক মেরুকরণ তো হচ্ছে, মনে হচ্ছে বিএনপিও চেষ্টা করতেছে, বিএনপির বাম দল সহ আরো কিছুদের সাথে কথা বলতেছে, একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে, সামনে নির্বাচন কেন্দ্রিক একটা মেরুকরণ হওয়ার চেষ্টা হচ্ছে। জামাত তো প্রথম থেকেই বলছে যে তারা ইসলামিক দলগুলোকে আমি আপনার কাছে শেষ 30 সেকেন্ডে একটা প্রশ্ন উত্তর জানতে চাই, সেটা হলো যে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি নেতা, তিনি আজকে বলেছেন যে দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। আপনি 30 সেকেন্ডে বলবেন এটা কি আপনি দেখেন কিনা সেরকম? না, দেখেন, আমি শেষ পর্যন্ত বলবো আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমি কিন্তু ভারতে এক টুকরা মাংস নিয়ে পকেটে আছে সন্দেহ করে মানুষ মেরে ফেলবে, বাংলাদেশে এইটা নেই। আওয়ামী লীগ বলেছিল গণ অভ্যুত্থান যদি ঘটে, এই সরকারের পতন ঘটে, কমপক্ষে 1.5 লক্ষ লোক, 5 লাখ লোক, সেটি ঘটেনি। আমার কাছে 1 মিনিট আছে। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে একই প্রশ্ন, যে দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে কিনা আপনার কি মনে হয়? দেখেন, আমি আজিজ ভাইয়ের মতো আশাবাদী, কিন্তু আমি একেবারে এটা ডিনাই করবো না। এইটার একটা এই বক্তব্যটার একটা গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে যে সাম্প্রদায়িক যেই শক্তিগুলো, কিংবা আপনি অপশক্তিও যদি বলি, এই বিষয়গুলো প্রত্যেকটা দেশেই সুপ্ত অবস্থায় থাকে। এই জিনিসগুলো দেশের ল অ্যান্ড অর্ডারের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। দেখেন এখন যেই পন্থাগুলোই থাকেন, সেটা যদি ইসকনের মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতা বলেন, কিংবা ইসলামিক ফোর্সের মধ্যে দিয়ে বলেন, কিংবা জঙ্গি গোষ্ঠী বলেন, এইগুলো ছোট ছোট গ্রুপ, বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো এগুলো জিয়ে রাখে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে দমনতলা থেকে এগুলো দেশে আসতেছে না। এখন যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারছে না বিদায় ওই ছোট ছোট গ্রুপটাই তাদের অ্যাক্টিভিটিসগুলো একটু প্রকাশ্যে আসছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত মননে মগজে মানুষের অবস্থা এমন জায়গায় যায় নাই যে তারা একটা সাম্প্রদায়িক উত্থান ঘটায় ফেলবে, কিংবা আসলে সাম্প্রদায়িক মানুষগুলো আমাদের দেশ দখল করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।